পুরো অংশটাকে কি বলা হয়? খাদ্য নালিকা। তাহলে খাদ্য নালিকার দৈর্ঘ্য কত ছিল? 32 ফুট। 32 ফুট। তাহলে খাদ্য নালিকার মোট দৈর্ঘ্য ছিল হচ্ছে 32 ফুট। তাহলে খাদ্য নালিকার প্রথম যে অংশ ছিল সেটা হচ্ছে মুখগহ্বর, দ্বিতীয় যে অংশ ছিল গ্রাসনালী, 3 নম্বর অংশ ছিল পাকস্থলী, পাকস্থলীর পরে ছিল ক্ষুদ্রান্ত, তারপর হচ্ছে বৃহদান্ত, মলাশয় এবং সবার শেষের অংশের নাম হচ্ছে পায়ু। তাহলে আমরা প্রথম যে ক্লাসে মুখবিবরের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে জিহ্বা, দাঁত এবং লালা গ্রন্থি। তাহলে এখানে দাঁতের কি ভূমিকা আছে, লালা গ্রন্থি থেকে কোন কোন এনজাইম নির্গত হয় এগুলো পড়া হয়েছে। পাকস্থলী থেকে কোন উপাদান নির্গত হয় এবং পাকস্থলী কিভাবে পাচনে সহায়তা করে সেটাও পড়া হয়েছে। তাহলে আমাদের যে অংশটা বাকি রয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্ত থেকে আমরা আজকে যে বাকি অংশগুলো রয়েছে সেই অংশগুলোকেই আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে ক্ষুদ্রান্ত পাকস্থলীর পরে যে সলিড লাইন রয়েছে এই সলিড লাইনটাকে বলা হচ্ছে তোমার ক্ষুদ্রান্ত। তাহলে সলিড লাইনটা কি আছে? ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের 3টে অংশ, প্রথমে একটা অংশ, মাঝের একটা অংশ এবং শেষের একটা অংশ। এই 3টে অংশের আবার 3টে নাম। তাহলে ক্ষুদ্রান্তকে কটা ভাগে ভাগ করা হয়েছে? 3টে ভাগে। পাকস্থলীর পরে একটা অংশ, মাঝের একটা অংশ এবং শেষের একটা অংশ। প্রথম যে অংশটা আছে পাকস্থলীর পরে এর নাম হচ্ছে ডিউডেনাম, মাঝের যে অংশটুকু রয়েছে এর নাম হচ্ছে জেজুনাম এবং লাস্টের যে অংশ আছে তার নাম হচ্ছে ইলিয়াম। তাহলে আমরা এই বিষয়ে আলোচনা করতে শুরু করি। তাহলে কি আছে? ক্ষুদ্রান্ত। তাহলে প্রথমের যে অংশটা আছে ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্তের কটা ভাগ রয়েছে? ক্ষুদ্রান্তের ভাগ রয়েছে 3টে। প্রথম যে ভাগটা রয়েছে ডিউডেনাম, ডিউডেনাম। তাহলে ডিউডেনাম কোন অংশ? পাকস্থলীর পরের যে অংশটা আছে এখান থেকে এই অংশটা হচ্ছে ডিউডেনাম। ডিউডেনামের পরে মাঝের যে অংশটা রয়েছে এটার নাম হচ্ছে জেজুনাম, জেজুনামের পরের অংশটা হচ্ছে ইলিয়াম। তাহলে আমরা প্রথমে ডিউডেনাম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ডিউডেনামের পাচনে কি ভূমিকা নেয় সেই বিষয়ে আমরা দেখব। তাহলে প্রথমে যে ডিউডেনাম রয়েছে এই ডিউডেনাম থেকে তোমার 2 ধরনের হরমোন নির্গত হয়। তাহলে ডিউডেনাম থেকে কি নির্গত হয়? 2 ধরনের হরমোন। আমাদের পাচনতন্ত্রের মুখবিবর থেকে পায়ু পর্যন্ত যতগুলো অংশ রয়েছে তার মধ্যে একমাত্র অংশ যেখান থেকে তোমার হরমোন নির্গত হয়। তাহলে সেটা কোথায়? ক্ষুদ্রান্তের প্রথম অংশ, অর্থাৎ ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হচ্ছে ডিউডেনাম। আর ডিউডেনাম থেকে 2 ধরনের হরমোন এখান থেকে নির্গত হয়ে থাকে। তাহলে চলো দেখি আমরা কি কি হরমোন। 1 নম্বর হচ্ছে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন। তাহলে ডিউডেনাম থেকে কোন হরমোন নির্গত হয়? কোলেসিস্টোকাইনিন। এবং 2 নম্বর হচ্ছে সিক্রেটিন, সিক্রেটিন। তাহলে ডিউডেনাম থেকে 2 ধরনের হরমোন নির্গত হয়, কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন। তাহলে পাচনতন্ত্রের একমাত্র অঙ্গ যেখান থেকে হরমোন নির্গত হয়ে থাকে। তাহলে সেটা কোনটা? ক্ষুদ্রান্তের প্রথম অংশ অর্থাৎ ডিউডেনাম। ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হচ্ছে ডিউডেনাম। আর ডিউডেনাম থেকে 2 ধরনের হরমোন, কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন। তাহলে ডিউডেনাম থেকে কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন হরমোন নির্গত হয়। আর আমরা জানি হরমোনের প্রধান কাজ হচ্ছে অন্য কোনো গ্রন্থিকে উত্তেজিত করা এবং উত্তেজিত করে সেই গ্রন্থি বা অঙ্গকে কাজে সক্রিয় করে তোলা। এই হচ্ছে হরমোনের প্রধান কাজ। তাহলে এখানেও সেই একই কাজ করে থাকে ডিউডেনাম থেকে যে হরমোন নির্গত হয়। তাহলে ডিউডেনাম থেকে প্রথম যে হরমোন নির্গত হয় সেটা কি? কোলেসিস্টোকাইনিন। তাহলে আমরা দেখি কোলেসিস্টোকাইনিন কি কাজ করে। তাহলে হরমোনের কাজ কি? শরীরের কোনো গ্রন্থি বা অঙ্গকে উত্তেজিত করে উত্তেজিত করে এবং তাকে কাজ করতে সহায়তা করে বা তাকে কাজ করতে বাধ্য করে। কি সেটা? সেটা হচ্ছে হরমোন। তাহলে কোলেসিস্টোকাইনিন এটা পাচনে সরাসরি অংশগ্রহণ করে না, তাহলে কি করে? অন্য একটা গ্রন্থিকে উত্তেজিত করবে। তাহলে কোলেসিস্টোকাইনিন কি করে? এই যে পিত্ত রয়েছে, পিত্ত, এই পিত্তকে কি করে? সক্রিয় করে, পিত্তকে সক্রিয় করে।
তাহলে কোলেসিস্টোকাইনিনের কাজ হচ্ছে তোমার ডিউডেনাম থেকে কোলেসিস্টোকাইনিন নির্গত হয়, আর সেই কোলেসিস্টোকাইনিন পিত্তকে সক্রিয় করে তোলে। আর পিত্ত যখনই সক্রিয় হয় তখন পিত্তরস নির্গত হয়। তাহলে কি নির্গত হবে? পিত্তরস নির্গত হবে। আর এই পিত্তরস তোমার পিত্তাশয়ে জমা হবে, আর এই পিত্তাশয় থেকে চলে আসবে ডিউডেনামের কাছে। তাহলে কোলেসিস্টোকাইনিন পিত্তকে সক্রিয় করে পিত্তরস নির্গত হতে সহায়তা করে থাকে। তাহলে পিত্তরস কি করে? পিত্তরসের কি কাজ আছে? পিত্তরস হচ্ছে খাবারকে ক্ষারীয় বানায়, এবং ক্ষারীয় বানিয়ে যে ফ্যাট থাকে খাবারে সেই ফ্যাট হজমে সহায়তা করে। তাহলে কোলেসিস্টোকাইনিন পিত্তকে সক্রিয় করে এবং পিত্তরস বা গল নির্গত করে। আর সেই গল, তাহলে পিত্তকে সক্রিয় করলে কোন রস নির্গত হয়? পিত্তরস। পিত্তরস। আর এই পিত্তরস কি করে? খাবারকে ক্ষারীয় বানায়। খাবারকে কি করে? ক্ষারীয় বানায়। আর খাবারকে ক্ষারীয় বানায়, এছাড়া আর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে তোমার ফ্যাট ভাঙে, অর্থাৎ ফ্যাটকে হজম হতে সহায়তা করে থাকে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো, ডিউডেনাম থেকে নির্গত হয় কোলেসিস্টোকাইনিন হরমোন, আর এই কোলেসিস্টোকাইনিন হরমোন পিত্তকে সক্রিয় করে, ফলে সেখান থেকে পিত্তরস নির্গত হয়। আর এই পিত্তরস খাবারকে কি বানায়? খাবারের সাথে মিশে ক্ষারীয় বানায়। এছাড়া খাবারের মধ্যে যে ফ্যাট জাতীয় উপাদান রয়েছে সেই উপাদানকে হজমে সহায়তা করে থাকে। তাহলে পিত্তরস খাবারকে ক্ষারীয় বানিয়ে খাবারের মধ্যে যে ফ্যাট জাতীয় খাবার রয়েছে বা উপাদান রয়েছে সেই ফ্যাট জাতীয় উপাদানকে ভাঙতে সহায়তা করে। এছাড়া পিত্তরসের পিএইচ হচ্ছে 8। তাহলে পিত্তরসের পিএইচ কত? 8, অর্থাৎ ক্ষারীয়। আমরা জানি 7-এর উপরে যদি হয় ক্ষারীয়, 7-এর নিচে হলে আম্লিক। তাহলে পিএইচ কত পিত্তরসের? 8। তাহলে পিত্তরস কি হবে? ক্ষারীয় উপাদান। এই কারণে খাবারের সাথে মিশলে পিত্তরস খাবারকে ক্ষারীয় করে তোলে। এছাড়া খাবারের মধ্যে যে ফ্যাট জাতীয় উপাদান থাকে সেই ফ্যাটকে ভাঙে হচ্ছে পিত্তরস। তাহলে ডিউডেনাম থেকে নির্গত হয় কোলেসিস্টোকাইনিন পিত্তকে সক্রিয় করে, আর পিত্তরস নির্গত করে, আর এই পিত্তরস খাবারকে ক্ষারীয় বানায় এবং ফ্যাট ভাঙে। তাহলে এই হচ্ছে কোলেসিস্টোকাইনিনের কাজ, অর্থাৎ ডিউডেনামের থেকে যে নির্গত কোলেসিস্টোকাইনিন সে পিত্তকে সক্রিয় করে পিত্তরস নির্গত হতে সহায়তা করে। এছাড়া কোন হরমোন নির্গমন করে? সিক্রেটিন। তাহলে ডিউডেনাম থেকে দ্বিতীয় যে হরমোন নির্গত হয় তার নাম হচ্ছে সিক্রেটিন। দ্বিতীয় নির্গত হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। তাহলে সিক্রেটিন কি করে? তাহলে সিক্রেটিন আমরা জানলাম যে হরমোন কোনো গ্রন্থিকে বা অঙ্গকে সক্রিয় করে তাকে কাজ করতে বাধ্য করে। তাহলে কোলেসিস্টোকাইনিন যেমন নির্গত হয়ে পিত্তকে সক্রিয় করে, ফলে পিত্তরস নির্গত হতে বাধ্য হয়। এদিকে সিক্রেটিন তোমার অগ্নাশয়কে সক্রিয় করে, আর অগ্নাশয় সক্রিয় করলে অগ্নাশয় থেকে তোমার এনজাইম নির্গত হয়। তাহলে অগ্নাশয় থেকে যে এনজাইম নির্গত হয় সেটা হচ্ছে তোমার সংক্ষেপ হচ্ছে ল্যাট, LAT সংক্ষেপে, অর্থাৎ মনে রাখার ট্রিক্স। তাহলে প্রথমে এল ফর কি? লাইপেজ, অ্যামাইলেজ, টি ফর ট্রিপসিন। তাহলে ডিউডেনাম থেকে নির্গত সিক্রেটিন হরমোন অগ্নাশয়কে সক্রিয় করে তোলে, আর অগ্নাশয় থেকে লাইপেজ, অ্যামাইলেজ এবং ট্রিপসিন এনজাইম নির্গত হয়। আর এই এনজাইমগুলো খাবারের সাথে মিশে খাবারকে হজমে সহায়তা করে। তাহলে আমরা এখানে দেখে নিই যে কোন এনজাইম কোন খাবারের উপাদানকে ভাঙতে সহায়তা করে। যেমন প্রথমে কি আছে? লাইপেজ। প্রথমে কি রয়েছে? লাইপেজ। তাহলে লাইপেজ হচ্ছে ফ্যাট ভাঙে। খাবারের অন্যতম উপাদান কি আছে? ফ্যাট। তাহলে লাইপেজ কি ভাঙে? ফ্যাট ভাঙে। তাহলে খাবারের মধ্যে যে ফ্যাট রয়েছে সেই ফ্যাটকে ভাঙতে সহায়তা করে লাইপেজ। আর লাইপেজ কোথা থেকে নির্গত হয়? অগ্নাশয় থেকে। পরে রয়েছে তোমার অ্যামাইলেজ। অ্যামাইলেজ হচ্ছে শর্করা ভাঙে, শর্করা। তাহলে শর্করা ভাঙতে সহায়তা করে কে? অগ্নাশয় থেকে নির্গত অ্যামাইলেজ এনজাইম। শর্করা থেকে নির্গত অ্যামাইলেজ এনজাইম
এই অগ্নাশয় থেকে নির্গত অ্যামাইলেজ এনজাইম শর্করা ভাঙতে সহায়তা করে। এবং লাস্টে রয়েছে হচ্ছে ট্রিপসিন। তাহলে ট্রিপসিন কোথা থেকে নির্গত হয়? অগ্নাশয় থেকে। তাহলে ট্রিপসিন কি করে? প্রোটিন ভাঙে, প্রোটিন ভাঙে। তাহলে ট্রিপসিন প্রোটিন বিশ্লেষিত হতে বা হজম হতে সহায়তা করে থাকে। তাহলে কোলেসিস্টোকাইনিন পিত্তকে সক্রিয় করে, ফলে পিত্ত থেকে পিত্তরস নির্গত হয় যা খাবারকে হজমে সহায়তা করে। সিক্রেটিন ডিউডেনাম থেকে নির্গত হয় এবং এই সিক্রেটিন অগ্নাশয়কে সক্রিয় করে, ফলে অগ্নাশয় থেকে লাইপেজ, অ্যামাইলেজ এবং ট্রিপসিন, সংক্ষেপে আমরা লিখেছি ল্যাট, নির্গত হতে সহায়তা করে। এবং সেই এক একটা এনজাইম এক এক ধরনের খাবার উপাদানকে ভাঙতে সহায়তা করে। যেমন লাইপেজ ফ্যাট ভাঙতে সহায়তা করে, অ্যামাইলেজ শর্করা ভাঙতে সহায়তা করে, ট্রিপসিন প্রোটিন ভাঙতে সহায়তা করে থাকে। তাহলে ডিউডেনামের হচ্ছে এই ভূমিকা। তাহলে ডিউডেনাম কি করে? কোলেসিস্টোকাইনিন আর সিক্রেটিন হরমোন নির্গত করে পরোক্ষভাবে খাবারকে হজমে সহায়তা করে বা খাবারকে পাচনে সহায়তা করে থাকে। তাহলে এখানে ল্যাট এল ফ্যাট ভাঙে, মানে এলএটি লাইপেজ। তাহলে লাইপেজ কি করে? ফ্যাট ভাঙে। অ্যামাইলেজ শর্করা ভাঙে। ট্রিপসিন প্রোটিনকে ভাঙে। তাহলে খাবারের প্রধান তিনটে উপাদান শর্করা, প্রোটিন এবং ফ্যাট। তাহলে তিনটে উপাদান ভাঙার জন্যই যে এনজাইম দরকার সেই এনজাইম অগ্নাশয় থেকে নির্গত হয়। এই কারণে অগ্নাশয়কে পূর্ণ পাচক গ্রন্থি বলা হয়। তাহলে কোন গ্রন্থিকে পূর্ণ পাচক গ্রন্থি বলা হয়? পরীক্ষায় বেশ আসে, তোমার কম্পিটিটিভ পরীক্ষায়, বিভিন্ন ধরনের পরীক্ষায়, যে পূর্ণ পাচক গ্রন্থি কোনটা। তাহলে পূর্ণ পাচক গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। তাহলে কেন বলা হয় অগ্নাশয়কে পূর্ণ পাচক গ্রন্থি? কারণ খাবারের তিনটে প্রধান উপাদান ফ্যাট, শর্করা এবং প্রোটিন, এই তিনটে উপাদানকেই ভাঙার জন্য যে এনজাইম দরকার সেই এনজাইম অগ্নাশয় থেকে নির্গত হয়। তাহলে সেই এনজাইমগুলো কি কি? লাইপেজ, অ্যামাইলেজ এবং ট্রিপসিন। লাইপেজ, অ্যামাইলেজ এবং ট্রিপসিন। তাহলে পূর্ণ পাচক গ্রন্থি হচ্ছে অগ্নাশয়। তাহলে এই হচ্ছে ডিউডেনামের ভূমিকা। ডিউডেনামের পরে কোন অংশ রয়েছে? মাঝের অংশ। ডিউডেনামের পরের যে মাঝের অংশ, মাঝের অংশের নাম হচ্ছে জেজুনাম। তাহলে আমরা দেখব জেজুনাম কি ভূমিকা নেয়। তাহলে যারা লাইভে আছো কিছু অসুবিধা হলে সেটা জানাবে, সেই অসুবিধা সলভ করার চেষ্টা করব। তাহলে ক্ষুদ্রান্তের প্রথম অংশ ছিল ডিউডেনাম, মাঝের অংশ জেজুনাম। তাহলে মাঝের অংশ কি আছে? জেজুনাম। এক নম্বর কি ছিল? ডিউডেনাম। ডিউডেনাম, জেজুনাম। তাহলে মাঝের অংশের নাম হচ্ছে তোমার জেজুনাম। তবে জেজুনাম পাচনের ক্ষেত্রে কোনো বিশেষ ভূমিকা নেই। জেজুনাম তোমার খাবারটাকে শুধু প্রবাহ হতে সহায়তা করে, অর্থাৎ খাবারটাকে প্রেরণ করতে সহায়তা করে কে? জেজুনাম। এক্ষেত্রে তোমার পাচনে জেজুনামের বিশেষ কোনো ভূমিকা নেই। তাহলে জেজুনামের পরে যে অংশটা রয়েছে এর নাম হচ্ছে তোমার ইলিয়াম। ক্ষুদ্রান্তের তৃতীয় অংশের নাম হচ্ছে ইলিয়াম। কি নাম আছে? ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের লাস্টের যে অংশটুকু আছে সেই অংশের নাম হচ্ছে ইলিয়াম। আর এই ইলিয়াম থেকে বিভিন্ন ধরনের এনজাইম নির্গত হয়। সেই এনজাইমগুলো তোমার খাবারের বিভিন্ন উপাদানকে পাচনে সহায়তা করে থাকে। তাহলে আমরা দেখি নিই যে ইলিয়াম থেকে কোন কোন এনজাইম নির্গত হয়। ইলিয়াম থেকে নির্গত এনজাইম হচ্ছে তোমার ইরিপসিন। কি আছে? ইরিপসিন। ইলিয়াম থেকে নির্গত হচ্ছে ইরিপসিন। এছাড়া নির্গত হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ, ফ্রুক্টেজ, ফ্রুক্টোজ না ফ্রুক্টেজ। কি আছে? ফ্রুক্টেজ। তারপরে নির্গত হচ্ছে মল্টেজ, মল্টেজ। তাছাড়া নির্গত হয় অ্যামাইলেজ, অ্যামাইলেজ।
এছাড়া নির্গত হয় তোমার ল্যাকটেজ, ল্যাকটেজ। তাছাড়া নির্গত হয়েছে গ্লুকেজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ক্ষুদ্রান্তের শেষ যে অংশ বা ভাগ, সেই ভাগের নাম হচ্ছে ইলিয়াম। আর এই ইলিয়াম থেকে বিভিন্ন ধরনের এনজাইম নির্গত হয়। সেই এনজাইমগুলো হচ্ছে ইরিপসিন, ফ্রুক্টেজ, মল্টেজ, অ্যামাইলেজ, ল্যাকটেজ এবং গ্লুকেজ। এগুলো হচ্ছে সব এনজাইম। আর এই এনজাইমগুলো খাবারের এক একটা উপাদানকে তোমার ভাঙতে বা পাচনে বা হজমে সহায়তা করে। যেমন ইরিপসিন, ইরিপসিন কি করে? প্রোটিন ভাঙে। ইরিপসিন হচ্ছে প্রোটিন ভাঙে। ইরিপসিন কাকে হজমে সহায়তা করে? প্রোটিনকে হজমে সহায়তা করে। তাহলে ইরিপসিন কোথা থেকে নির্গত হয়? ইলিয়াম থেকে নির্গত হয়। ইরিপসিন কি? ইরিপসিন হচ্ছে এক প্রকারের এনজাইম। ফ্রুক্টেজ কোথা থেকে নির্গত হয়? ইলিয়াম থেকে নির্গত হয়। ফ্রুক্টেজ কাকে ভাঙে? ফ্রুক্টোজকে। তাহলে ফ্রুক্টেজ, মল্টেজ, অ্যামাইলেজ, ল্যাকটেজ, গ্লুকেজ, এগুলো হচ্ছে সব এনজাইম। তাহলে এরা কাকে হজমে বা ভাঙতে সহায়তা করে? শর্করা হজম বা ভাঙতে সহায়তা করে। এবং শর্করা আলাদা আলাদা প্রকার আছে এবং এক এক ধরনের শর্করাকে এক এক ধরনের এনজাইম তোমার পাচনে সহায়তা করে। যেরকম আমরা দেখে নিই ফ্রুক্টেজ, ফ্রুক্টোজকে, ফ্রুক্টোজ, ফ্রুক্টেজ কাকে ভাঙে? ফ্রুক্টোজকে। তাহলে ফ্রুক্টেজ হচ্ছে এনজাইম আর ফ্রুক্টোজ হচ্ছে তোমার শর্করা। তাহলে ফ্রুক্টেজ ফ্রুক্টোজকে ভাঙে। মল্টেজ, মল্টেজ কাকে ভাঙে? মল্টোজকে, মল্টোজ। তাহলে মল্টেজ এনজাইম আর মল্টোজ শর্করা। অ্যামাইলেজ, অ্যামাইলোজকে, অ্যামাইলেজ, অ্যামাইলোজ, অ্যামাইলোজকে ভাঙে। ল্যাকটেজ, ল্যাকটোজকে, ল্যাকটোজ, ল্যাকটোজকে ভাঙে। গ্লুকেজ, গ্লুকোজকে, গ্লুকোজকে ভাঙে। তাহলে এইখানে যে এজ, ফ্রুক্টেজ, মল্টেজ, অ্যামাইলেজ, ল্যাকটেজ, গ্লুকেজ, তাহলে লাস্টে এটাকে উচ্চারণ করলে কীরকম আসে উচ্চারণ? এজ, ল্যাকটেজ, তার মানে এজ। তাহলে এখানে একটা ট্রিক্স রয়েছে যে আমরা কিভাবে শর্করা এবং তোমার এনজাইমগুলোকে মনে রাখবো। তাহলে লাস্টে যদি এজ উচ্চারণ আসে তাহলে সেটা হবে হচ্ছে তোমার এনজাইম। যেরকম গ্লুকেজ, গয়লয় হসুক কয়কার বর্গীজ, গ্লুকেজ, তাহলে এজ আসছে। ল্যাকটেজ এজ আসছে। অ্যামাইলেজ এজ আসে। তাহলে এইগুলো এজ যুক্ত বিষয়গুলো হচ্ছে তোমার এজ যুক্ত যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সব এনজাইম। আর ওজ অর্থাৎ মল্টোজ, ফ্রুক্টোজ, অ্যামাইলোজ, ল্যাকটোজ, গ্লুকোজ, তাহলে ওজ যদি লাস্টে যুক্ত থাকে সেটা হচ্ছে শর্করা, আর এজ যুক্ত থাকলে সেটা হচ্ছে তোমার এনজাইম। তাহলে এজ যুক্ত থাকলে এনজাইম, ওজ যুক্ত থাকলে হচ্ছে শর্করা। এটা হচ্ছে ট্রিক্স, আমাদের সাধারণভাবে মনে রাখার উপায়। তাহলে কি হবে? লিখে দিই ল্যাকটেজ, তাহলে এজ যদি যুক্ত থাকে তাহলে কি হবে? সেটা এনজাইম, এনজাইম। আর যদি ওজ, ল্যাকটোজ মানে ওজ যদি যুক্ত থাকে তাহলে কি হবে? সেটা শর্করা, শর্করা। তাহলে এজ লাস্টের উচ্চারণ যদি এজ আসে তাহলে সাধারণত সেটা হয় কি? এনজাইম। আর লাস্টে উচ্চারণ যদি ওজ আসে তাহলে সেটা কি হয়? শর্করা। তাহলে আমরা এখানে দেখলাম ইলিয়াম থেকে ইরিপসিন, ফ্রুক্টেজ, মল্টেজ, অ্যামাইলেজ, ল্যাকটেজ, গ্লুকেজ ইত্যাদি এনজাইমগুলো নির্গত হয় এবং খাবারের যে উপাদান রয়েছে সেগুলোকে পাচনে সহায়তা করে। এছাড়াও তোমার ইলিয়ামে আরও কিছু বিষয় রয়েছে। ইলিয়ামের মধ্যে কাটা কাটা অংশ বা আঙুলের মতো অংশ থাকে। ইলিয়ামের মধ্যে আঙুলের মতো অংশ থাকে, সেইগুলোকে বলা হয় হচ্ছে ভিল্লি। কি বলা হয়? ভিল্লি। তাহলে ভিল্লি কোথায় পাওয়া যায়? ইলিয়ামের মধ্যে। ইলিয়াম কোথায় থাকে? ক্ষুদ্রান্তের একটা অংশ। তাহলে ক্ষুদ্রান্তের সব থেকে লাস্টের অংশের নাম হচ্ছে ইলিয়াম,
আর ইলিয়ামের মধ্যে কি থাকে? ভিল্লি। আর এই ভিল্লি হচ্ছে তোমার খাবারের শোষণ, অর্থাৎ খাবার পাচিত হওয়ার পরে খাবারের যে পুষ্টি উপাদান, সেই পুষ্টি উপাদানগুলো ভিল্লির মধ্যে দিয়ে গিয়ে রক্তের মধ্যে মেশে। তাহলে খাবার হজম হওয়ার পরে সেই হজম হওয়া খাবারের মধ্যে যে পুষ্টি উপাদান রয়েছে, সেই পুষ্টি উপাদানটা তোমার ভিল্লির মধ্যে দিয়ে গিয়ে রক্তে মেশে এবং রক্তের মাধ্যমে সেটা কোথায় পৌঁছায়? মাইটোকন্ড্রিয়াতে পৌঁছায়। তাহলে ভিল্লিতে কি হয়? শোষণ। তাহলে ভিল্লিতে হচ্ছে শোষণ। তাহলে ভিল্লি কোথায় অবস্থিত? ইলিয়ামে অবস্থিত। ইলিয়াম কার অংশ? ক্ষুদ্রান্তের অংশ। তাহলে এইখান থেকে একটা কোশ্চেন হয় যে আমাদের পাচনতন্ত্রের কোন অংশে শোষণ এবং পাচন দুটোই সংগঠিত হয়? তাহলে পাচন এবং শোষণ এই দুটোই একসঙ্গে সংগঠিত হয় ক্ষুদ্রান্তে, অপশন থাকতে পারে, অথবা ক্ষুদ্রান্তের ইলিয়ামে, অথবা ক্ষুদ্রান্তের ভিল্লিতে। তাহলে একই সঙ্গে পাচন এবং শোষণ সংগঠিত হয়ে থাকে ক্ষুদ্রান্তে, অপশন থাকতে পারে, না হলে থাকবে ইলিয়াম, না হলে থাকবে ভিল্লি। যে অপশন থাকবে আমরা সেই অপশনকেই রাইট চিহ্ন করব। তাহলে খাবারের পাচন এবং শোষণ একই সঙ্গে ইলিয়ামের ভিল্লিতে সংগঠিত হয়ে থাকে। এছাড়া আমাদের যে পাচন শুরু হয়েছিল মুখবিবরে এবং সেটা শেষ হয় ইলিয়ামে এসে। তাহলে পাচন শেষ হয় কোথায়? পাচন শেষ হয় হচ্ছে ইলিয়ামে। তাহলে পাচন শেষ হয় হচ্ছে ইলিয়ামে। এটাও কোশ্চেন আসে যে পাচন এবং শোষণ একসঙ্গে কোথায় হয়? ইলিয়ামে। পাচন সম্পূর্ণ কমপ্লিট হয় কোথায়? ইলিয়ামে এসে। তাহলে এই হচ্ছে ক্ষুদ্রান্ত। তাহলে ক্ষুদ্রান্তের পরে যে গোল গোল অংশ রয়েছে নালীর মতো, এটা হচ্ছে তোমার বৃহদান্ত। তাহলে আমরা দেখব বৃহদান্ত। তাহলে এই গোল গোল যে অংশটা রয়েছে নালীর মতো, এটা হচ্ছে তোমার বৃহদান্ত। তাহলে ক্ষুদ্রান্ত থেকে পাচিত খাবার যখন বৃহদান্তে প্রবেশ করে তখন সেই খাবারকে বলা হয় কাইল। কি বলা হয়? কাইল। তাহলে ক্ষুদ্রান্ত থেকে পাচিত খাবার বৃহদান্তে প্রবেশ করলে সেটাকে বলা হচ্ছে কাইল। আর পাকস্থলী থেকে পাচিত খাবার যখন ক্ষুদ্রান্তে প্রবেশ করে তখন সেটাকে বলা হয় কাইম। সেটা হচ্ছে কাইম, কয়াকার হস্যই ম। আর ক্ষুদ্রান্ত থেকে যে পাচিত খাবার বৃহদান্তে প্রবেশ করে সেটা হচ্ছে তোমার কাইল। তাহলে আমরা কি দেখব? বৃহদান্ত। তাহলে বৃহদান্তের কিছু কাজ রয়েছে, যেহেতু খাবারের হজম শেষ হয়েছে কোথায়? ক্ষুদ্রান্তে। তাহলে বাকি কিছু কাজ তোমার বৃহদান্তে হয়ে থাকে পাচনের ক্ষেত্রে। তাহলে সেটা কি হয়? বৃহদান্তে যখন এই কাইল প্রবেশ করে তখন কাইলের মধ্যে জল থাকে। তাহলে এখানে কি হয়? জল শোষণ হয়। তাহলে কিসের শোষণ হয়? জলের শোষণ হয়। তাহলে ক্ষুদ্রান্ত থেকে যে খাবার বৃহদান্তে আসে তার মধ্যে জল মিশ্রিত থাকে, আর এই বৃহদান্তে আসার সাথে সাথে সেই জল তোমার শোষিত হয়। তাহলে বৃহদান্তে জল শোষিত হয়। আর যদি বৃহদান্ত কাজ না করে তাহলে কাইল থেকে জল শোষিত হবে না, তাহলে আমাদের ডায়রিয়া হবে। তাহলে কি খারাপ হলে আমাদের ডায়রিয়া হয়? বৃহদান্ত খারাপ হলে পাতলা পায়খানা বা ডায়রিয়া সংগঠিত হবে। কারণ বৃহদান্ত খারাপ হলে জল শোষণ করবে না, আর জল তোমার কাইলের সাথে মিশ্রিত থাকবে এবং সেটাই তোমার পাতলা পায়খানা মানে ডায়রিয়া রূপে বেরিয়ে আসবে। তাহলে 1 নম্বর কাজ বৃহদান্তের জল শোষণ করা। 2 নম্বর কাজ হচ্ছে বৃহদান্তের মধ্যে যে কাইল আসে সেই কাইলের মধ্যে মিউকাস মেশে। কি মেশে? মিউকাস মেশে। তাহলে মিউকাস মেশে তোমার এখানে যে কাইল রয়েছে বা মল রয়েছে সেই মলের সাথে মিউকাস মিশে মলটা মানে চিটচিটে অর্থাৎ পিচ্ছিল হয়। এই কারণে আমাদের সহজেই শরীর থেকে বেরিয়ে আসে, চিটচিটে বা পিচ্ছিল হয়ে থাকে। তাহলে যাদের ক্ষেত্রে এই মিউকাস মিশবে না তাদের ক্ষেত্রে পায়খানা হতে বা মল বেরোতে সমস্যা হবে। কিসের জন্য? তোমার কাইল চিটচিটে হবে না, না হলে শক্ত পায়খানা, অর্থাৎ চিটচিটে না হলে শক্ত পায়খানা সহজে হবে না, অর্থাৎ মল সহজে নির্গত হবে না। ঠিক আছে, মিউকাস না আসলে।
তাহলে কাদের ক্ষেত্রে এরকম হয়, যেরকম কুকুর আছে, কুকুরের ক্ষেত্রে তোমার এই মিউকাস কম থাকে, এই কারণে কুকুরের পায়খানা সহজে বেরোতে চায় না বা নির্গত হতে চায় না। তাহলে বৃহদান্তের কাজ কাইল থেকে জল শোষণ করা। 2 নম্বর, কাইলের মধ্যে মিউকাস মেশানো যাতে সেটা পিচ্ছিল হয়, সহজে বেরিয়ে আসে শরীর থেকে। 3 নম্বর হচ্ছে এই কাইলের সঙ্গে তোমার পিত্ত থেকে বিলিরুবিন মেশে, বিলিরুবিন কি মেশে? বিলিরুবিন মেশে। তাহলে বৃহদান্তের মধ্যে যে কাইল থাকে সেই কাইলের সঙ্গে বিলিরুবিন এই পিত্ত থেকে নির্গত হয়ে মেশে। আর এই বিলিরুবিন মেশার জন্য আমাদের যে মল, সেই মল হচ্ছে হলুদ বর্ণের হয়, হলুদ। তাহলে মল বা পায়খানা হলুদ বর্ণের হয় কেন? কারণ পিত্ত থেকে নির্গত বিলিরুবিন এই বৃহদান্তে এসে মলের সাথে মিশ্রিত হয়, এই কারণে আমাদের যে মল আছে সেটা হলুদ বর্ণের হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে যদি বেশি পরিমাণ বিলিরুবিন মিশে যায় তাহলে আমাদের সেই ক্ষেত্রে হাত পা চোখ হলুদ হয়ে পড়ে, এবং সেক্ষেত্রে কী রোগ হয়? জন্ডিস রোগ। তাহলে পিত্ত থেকে বিলিরুবিন নির্গত হয়, আর সেই বিলিরুবিন বৃহদান্তের মধ্যে যখন কাইল থাকে তার সাথে মেশে, ফলে আমাদের মল হচ্ছে হলুদ বর্ণের হয়। ঠিক আছে? তাহলে পিত্ত থেকে কি নির্গত হয়? বিলিরুবিন। আর এই বিলিরুবিনের মাত্রা বেশি হয়ে গেলে আমাদের রক্তে বিলিরুবিনের মাত্রা বেশি হয়ে পড়ে, ফলে জন্ডিস রোগ হয়ে পড়ে। তাহলে এই হচ্ছে তোমার বৃহদান্ত। তাহলে বৃহদান্তে ক্ষুদ্রান্ত থেকে যে খাবার বা মল বৃহদান্তে আসে সেটাকে কি বলা হয়? কাইল। কাইলের সঙ্গে বৃহদান্ত থেকে জল শোষিত হয়, এছাড়া মিউকাস মিশ্রিত হয়, এছাড়া পিত্ত থেকে যে বিলিরুবিন নির্গত হয় সেই বিলিরুবিন তোমার কাইল বা মলের সাথে মিশ্রিত হয়। তাহলে এই হচ্ছে বৃহদান্তের কাজ। তাহলে বৃহদান্তটা দেখার পরে আমরা দেখব যে বৃহদান্তের যে বিভিন্ন অংশ রয়েছে, বৃহদান্তের যে বিভিন্ন অংশ রয়েছে, বৃহদান্তের এবং ক্ষুদ্রান্তের মিলনস্থলে একটা অংশ রয়েছে, এই অংশটাকে বলা হয় সিকাম। কি বলা হয়? সিকাম। এবং সিকামের মাথায় যে অংশটা রয়েছে এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স। তাহলে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের সংযোগস্থলে একটা গোলাকার অংশ রয়েছে, সিকাম বলা হয়। আর এই সিকামের মাথায় আঙুলের মতো বা নখের মতো আঙুলের মতো যে অংশটা রয়েছে তাকে অ্যাপেন্ডিক্স বলা হয়। আর এই অ্যাপেন্ডিক্স মানুষের ক্ষেত্রে কোনো কাজে লাগে না, পাচনে এদের কোনো ভূমিকা নেই, তাই অ্যাপেন্ডিক্সকে মানুষের কি বলা হয়? নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে তোমার অ্যাপেন্ডিক্স, যেহেতু আমাদের পাচনের কোনো ভূমিকা নেই। তবে তৃণভোজী প্রাণী যারা রয়েছে, গরু ছাগল ভেড়া হরিণ, এদের ক্ষেত্রে এই অ্যাপেন্ডিক্স যে খাবারগুলো খায় সেই খাবার হজমে সহায়তা করে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা নিষ্ক্রিয় অঙ্গ নয়, একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো মানুষের ক্ষেত্রে পাচনে অ্যাপেন্ডিক্সের কোনো ভূমিকা নেই, এই কারণে অ্যাপেন্ডিক্স মানুষের ক্ষেত্রে হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে বিবেচিত হয়। ঠিক আছে? তাহলে অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ, কারণ আমাদের পাচনে কোনো ভূমিকা নেই। তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে ভূমিকা আছে, সেই ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ নয়। তাহলে তোমার এই বৃহদান্তের কয়েকটি আলাদা ভাগ রয়েছে। যেমন বৃহদান্তের প্রথম যে অংশটা আছে সেই অংশটার নাম হচ্ছে, তাহলে প্রথমে অংশটা কি আছে? সিকাম 1 নম্বর। 2 নম্বরের নাম হচ্ছে তোমার অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলন। পরের যে অংশটার নাম রয়েছে তার নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার কোলন। ট্রান্সভার কোলন। 4 নম্বর, তারপরে আরেকটা অংশ রয়েছে তার নাম হচ্ছে ডিসেন্ডিং কোলন। এবং লাস্ট যে অংশটা রয়েছে
এখান থেকে একদম এই লাস্ট যে অংশটা রয়েছে তার নাম হচ্ছে তোমার সিগময়েড কোলন। সিগময়েড কোলন, সিগময়েড কোলন। তাহলে বৃহদান্তের কটা ভাগ? 5টা। প্রথমে গোলাকার যে অংশটা রয়েছে সিকাম, সিকামের মাথায় হচ্ছে অ্যাপেন্ডিক্স। তারপরের যে অংশটা রয়েছে তার নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তারপরে মাঝের দিকে যে অংশটা রয়েছে ট্রান্সভার কোলন। তারপরে যে অংশটা রয়েছে ডিসেন্ডিং কোলন, এবং শেষের যে অংশটা রয়েছে তার নাম হচ্ছে সিগময়েড কোলন। তাহলে এই হচ্ছে বৃহদান্ত। তাহলে বৃহদান্তের পরে কোন অংশটা রয়েছে? মলাশয়। বৃহদান্তের পরে হচ্ছে তোমার মলাশয়। তাহলে মলাশয় সম্পর্কে জানতে হবে, এদের ভূমিকা খুবই কম আছে। তাহলে বৃহদান্তের পরে এই যে থলির মতো যে অংশটা রয়েছে এর নাম হচ্ছে তোমার মলাশয়। তাহলে মলাশয়ের কাজ কি? মল সঞ্চয় করে। তাহলে মল সঞ্চিত হয়। মলাশয়ের কাজ হচ্ছে এখানে মল বা পায়খানা এখানে সঞ্চিত থাকে, এই হচ্ছে তোমার মলাশয়ের কাজ। তবে দীর্ঘ সময় যদি মল ত্যাগ না করা হয় তাহলে মলাশয়ের মধ্যে এই মল জমে থেকে সংক্রমণের সৃষ্টি করে, আর সংক্রমণের সৃষ্টি হয়ে তোমার পাইল স্ট্রোক সৃষ্টি করে। তাহলে পাইল স্ট্রোক কেন হয়? সাধারণত দীর্ঘ সময় মল ত্যাগ না করলে মল এখানে সঞ্চিত হয় এবং মল এখানে সংক্রমণের সৃষ্টি করে পাইলস নামক রোগ সৃষ্টি করে। তাহলে মলাশয়ের কাজ হচ্ছে মলকে সঞ্চয় করে রাখা। লাস্টে রয়েছে পায়ু। তাহলে পায়ু কী করে? মল ত্যাগ করতে সহায়তা করে থাকে। তাহলে পায়ু হচ্ছে তোমার মল ত্যাগে সহায়তা করে থাকে। তাহলে আমাদের যে পাচনতন্ত্র প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এখান থেকে কিছু কিছু কোশ্চেন বেশ এসে থাকে, যে পূর্ণ পাচক গ্রন্থি কাকে বলা হয়? অগ্নাশয়কে আমরা বলেছি। পাচন সমাপ্ত হয় কোথায়? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের কোথায়? ইলিয়ামে। ইলিয়ামের কোথায়? তোমার ভিল্লিতে। তাহলে পাচন শেষ হয় হচ্ছে ক্ষুদ্রান্তে এসে। কোথায় পাচন এবং শোষণ একসঙ্গে সংগঠিত হয়? সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের কোথায়? ইলিয়ামে। ইলিয়ামের কোথায়? ভিল্লিতে। একই সঙ্গে পাচন এবং শোষণ দুটো কাজই হয়ে থাকে। পাকস্থলী থেকে কোন অ্যাসিড নির্গত হয়? HCl। গত ক্লাসে আমরা পড়েছি HCl নির্গত হয়। পাকস্থলী থেকে কোন ক্ষার নির্গত হয়? MgOH2 অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কোথা থেকে নির্গত হয়? ক্ষার নির্গত হয় পাকস্থলী থেকে। এটা আমরা কতদিন পড়েছি। মুখবিবরে লালা গ্রন্থি রয়েছে 3 জোড়া রয়েছে 6টা, সেখান থেকে কোন কোন এনজাইম নির্গত হয় সেটা আমরা পড়েছি। তাহলে আমরা এখানে দেখলাম মুখবিবরের লালা থেকে এনজাইম নির্গত হয়, তোমার ইলিয়াম থেকে এনজাইম নির্গত হয়, এবং প্রত্যেকটার কী কী কাজ সেগুলো সব ডিটেলসে পড়া হয়েছে। তাহলে এরপরে আমরা ফের আবার অন্যদিন লাইভে আসবো, সেটা নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে।